আজকে আপনাদের যে টপিকস এর উপর আলোচনা করব সেটা হচ্ছে করোনারি এনজিওগ্রামের যে বেসিক পয়েন্টগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। Coronary angiogram remain the gold standard for the detecting the clinical significant coronary disease. আমাকে শোনা যাচ্ছে? কিসে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, মানে আমরা অ্যানজিওগ্রাম নিয়ে আজকে আলোচনা করবো, আমরা যে বেসিক জিনিসগুলো নিয়ে। যে করোনারি অ্যানজিওগ্রাম হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। আমরা জানি যে ফর ডিটেকশন অফ করোনারি অ্যাথেরোস্ক্লেরোটিক লেশন, দ্যাট ইজ ইসকেমিক হার্ট ডিজিজ, করোনারি আর্টারি স্টেনোসিস বোঝার জন্য হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। আর এবং এই টেকনিকটা হচ্ছে সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে আপনার ম্যানসন সন্স। তিনি হচ্ছেন আপনার 1958-এ অ্যাক্সিডেন্টালি আপনার সিলেক্টিভ করোনারি অ্যানজিওগ্রাম নিয়ে আবিষ্কার করেন। প্রথমে ইনিশিয়ালি হচ্ছে নন সিলেক্টিভ ওয়েতে কন্ট্রাস্ট এজেন্ট ইনজেক্ট করে অ্যাওর্টিক রুটে করোনারি অ্যানজিওগ্রাম করা হয়, এবং আরো ভালো করার জন্য ওনারা কি করলেন, কার্ডিয়াক অ্যারেস্ট করে aortic occlusion by the balloon, with the balloon, aortic occlusion with the balloon, and then they inject non-specific. কিন্তু সাডেনলি রাইট কর্নারি আর্টারিতে আপনার কন্ট্রাস্ট চলে যায়, এবং তখনই দেখা গেল যে খুব সুন্দর রাইট কর্নারি আর্টারি ভিজুয়ালাইজ হয়। এইভাবেই হচ্ছে আপনার সিলেক্টিভ করোনারি অ্যানজিওগ্রাম প্রথম আবিষ্কার হয়। আর করোনারি অ্যানজিওগ্রামের জন্য যেমন একটা হচ্ছে মডার্ন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি প্রয়োজন। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিতে আপনার জানেন যে এটা সিয়াম মেশিন থাকে, কিছু থাকে আপনার যেটা হচ্ছে আপনার রুফ মাউন্টেড, যেমন এটা হলো রুফ থেকে কিন্তু ঝুলানো মেশিনটা। কিন্তু আমাদের যে ক্যাথল্যাব গুলো আছে সবগুলো দেখবেন ফ্লোর মাউন্টেড, মানে ফ্লোরের সাথে এটার কানেকশন সিয়াম মেশিনে। আর আছে পলিগ্রাফিক মনিটর থাকে, যেটা হচ্ছে রুফের সাথে কানেক্টেড পলিগ্রাফিক মনিটর। এছাড়া হচ্ছে আপনার টেবিল থাকে, তারপর হচ্ছে রেডিও প্রোটেকশন ম্যাটেরিয়ালস গুলো থাকে, ইনজেক্টর মেশিন থাকে। এছাড়া অনেক কিছুই বর্তমানে থাকে, যেমন ফাংশনাল অ্যাসেসমেন্ট, আরো অ্যানাটমিক্যাল, আরো বেটার অ্যাসেসমেন্টের জন্য অন্যান্য ইনস্ট্রুমেন্ট থাকে কার্ডিয়াক ক্যাথল্যাবের ভিতরে। আসলে করোনারি অ্যানজিওগ্রামের জন্য আমরা কিছু ক্যাথেটার ইউজ করি। আপনারা জানেন যে ক্যাথেটার গুলো কমনলি আমরা যে ক্যাথেটার ইউজ করি সেটা হলো টাইগার ক্যাথেটার, আর হচ্ছে জুটকিন টাইপ অফ রাইট অ্যান্ড লেফট ক্যাথেটার আমরা মেইনলি ইউজ করি। এছাড়াও বিভিন্ন ধরনের ক্যাথেটার আপনার অ্যাভেলেবল বিভিন্ন সেটিং এ অ্যানজিওগ্রাম করার জন্য। আর কন্ট্রাস্ট মিডিয়া যেগুলো ইউজ করা হয়, তিন ধরনের কন্ট্রাস্ট মিডিয়া থাকে। একটা হচ্ছে লো অসমোলার নন আয়নিক কন্ট্রাস্ট এজেন্ট, আর হচ্ছে লো অসমোলার নন আয়নিক আইসোসমোলার নন আয়নিক, আর হচ্ছে লো অসমোলার নন আয়নিক, আর হলো হাই অসমোলার। হাই অসমোলার গুলো সাইড ইফেক্ট বেশি, যার জন্য হাই অসমোলার ইউজ করা হয় না। আর হচ্ছে লো অসমোলার গুলি হচ্ছে কমনলি ইউজ করা হয়। নো অসমোলার নন আয়নিক যে কন্ট্রাস্ট মিডিয়া আইএফএমআর ইউজ করে এই ধরনের। আর আইসোসমোলার নন আয়নিক কন্ট্রাস্ট মিডিয়া কস্ট বেশি, যার জন্য কম ইউজ হয়। নেক্সট হলো আপনার গোল অফ দ্য অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রামে আমরা কি দেখি? টু ভিজুয়ালাইজ দ্য করোনারি আর্টারি ব্রাঞ্চ, কোলাটারাল এন্ড অ্যানোমালিস। এছাড়া অনেক কিছু আমরা দেখি, যেমন আপনার ডিসেকশন আসছে কিনা, করোনারি আর্টারিতে থ্রম্বাস আসছে কিনা, এনিমিজম আসছে কিনা, অনেক কিছু কিন্তু দেখা যায় করোনারি আর্টারি। নেক্সট হলো প্রিসাইজ লোকালাইজেশন of the relative to the major or the minor side branch, thrombus, calcified area. Visualize the vessel bifurcation, origin of the side branch, specific lesion characteristics. এগুলো আমরা পরিষ্কার বুঝতে পারি, যেমন লেন্থ, lesion or not, calcification present or not, এগুলো ক্লিয়ারলি বোঝা যায়। মেইনলি হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ দ্য করোনারি আর্টারি, দ্যাট মিনস অ্যানাটমিক্যাল ভিজুয়ালাইজেশন করোনারি আর্টারি হচ্ছে সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে করোনারি অ্যানজিওগ্রামের মাধ্যমে। আর হচ্ছে করোনারি আর্টারিকে আমরা ভিজুয়ালাইজ যদি করতে যাই, তাহলে করোনারি অ্যানজিওগ্রাম হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। করোনারি অ্যানজিওগ্রাম আমরা কখন করব? সব পেশেন্টের ক্ষেত্রে কি করোনারি অ্যানজিওগ্রাম আমরা করব কি? করোনারি অ্যানজিওগ্রাম সব পেশেন্টের করা উচিত নয়। শুধুমাত্র যে সমস্ত পেশেন্টগুলি হচ্ছে আপনার হাই রিস্ক এবং ইন্টারমিডিয়েট রিস্ক স্ট্রাটিফিকেশন করে আমরা দেখব, যেগুলো হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনার পেশেন্ট, তাদের ক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট এবং হাই রিস্ক গ্রুপের পেশেন্টগুলি শুধুমাত্র অ্যানজিওগ্রাম করার জন্য আমরা সিলেক্ট করব। এছাড়া হচ্ছে যেমন এসটি এলিভেটেড মাইক্রো ইনফেকশন, তাদের সরাসরি অ্যানজিওগ্রাম করতে হবে। নন এসটি এলিভেটেড মাইক্রো ইনফেকশন, ভেরি হাই রিস্ক এবং হাই রিস্ক গ্রুপের পেশেন্টগুলোকে
আমরা সাধারণত অ্যাঞ্জিওগ্রাম আমরা করি। এছাড়াও দেখা যাচ্ছে যে যেমন হচ্ছে একটা এইজ যদি হচ্ছে মোর দেন 35 ইয়ার্স, তারপর রিস্ক ফ্যাক্টর যদি বেশি থাকে, সিমটম সাজেস্টিভ অফ ইসকেমিক হার্ট ডিজিজ, এই সমস্ত পেশেন্টগুলোর যদি কোনো সার্জিক্যাল প্রসিডিউরের প্রয়োজন হয়, সেটা হলো ভালভুলার সার্জারি, কনজেনিটাল হার্ট ডিজিজ বা এই ধরনের কোনো কার্ডিয়াক সার্জারি অথবা নন কার্ডিয়াক সার্জারি যেখানে রিস্ক প্রয়োজন, যে করোনারি আর্টারি ইভ্যালুয়েশন দরকার, সেক্ষেত্রে আমরা indication is to rule out the presence of coronary stenosis, define therapeutic option and determine the prognosis, use as a research tool for the follow-up after the invasive procedure or pharmacological therapy. আমরা কখনো কখনো ফলো আপ রিসার্চ পারপাস এগুলো করি, কিন্তু মেইন আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের মেইন থেরাপিউটিক ইন্ডিকেশন। আর যদি হাই রিস্ক ক্রাইটেরিয়া ইনক্লুডিং দ্য লো ইজেকশন ফ্র্যাকশন, পুয়ার এক্সারসাইজ ক্যাপাসিটি এন্ড এক্সারসাইজ টেস্ট, যেমন ইটিটি পজিটিভ একটা পেশেন্ট, সেটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনার কথা আমি বলছি, যেগুলো ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, যেগুলো হাই রিস্ক এবং ইন্টারমিডিয়েট রিস্কের পেশেন্ট যেগুলো থাকে, যেমন তাদের আমরা ইটিটি পজিটিভ পেলাম, ইনজেকশন ফ্র্যাকশন কম, তারপর অনেকগুলো লিডিটি ভার্সন যদি থাকে, এই সমস্ত পেশেন্টগুলোকে আমরা কি করি, আমরা হাই রিস্ক পেশেন্টের ক্যাটাগরি করি এবং সেই রোগীগুলোকে অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। আরেকটা হচ্ছে নন স্টেলিভেটেড অ্যামের ক্ষেত্রে হচ্ছে আমরা ভেরি হাই রিস্ক এবং হাই রিস্ক, এই দুই গ্রুপের রোগীকে আমরা সাধারণত নন স্টেলিভেটেড অ্যামের রোগীকে সরাসরি অ্যাঞ্জিওগ্রাম। ভেরি হাই রিস্ক গ্রুপের হচ্ছে উইদিন 2 আওয়ার, আর হচ্ছে হাই রিস্ক গ্রুপের পেশেন্টগুলোকে 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে দিই। আর নন স্টেলিভেটেড অ্যামার যেগুলো ইন্টারমিডিয়েট রিস্ক পেশেন্ট, তাদেরকে আবার ফার্দার রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয় মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে। নেক্সট হচ্ছে ইনফেকশন উইথ দ্য অ্যাকিউট স্টেলিভেটেড মাইক্রো ইনফেকশন, এই পেশেন্টগুলো সবগুলোকে ভেরি হাই রিস্কের পেশেন্ট ধরা হয় এবং তাদেরকে ইমিডিয়েট অ্যাঞ্জিওগ্রাম করে রিভাস্কুলেশনের জন্য বলা হয়। Primary percutaneous intervention is usually performed in the same procedure immediately after the diagnostic procedure. এটা হলো প্রাইমারি পিসিআই আমরা করি স্টেলিভেটেড মাইক্রো ইনফেকশনের ক্ষেত্রে। নেক্সট হলো কন্ট্রাইন্ডিকেশন। সাধারণত খুব বেশি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নাই, অ্যাঞ্জিওগ্রাম সব পেশেন্টেরই করা যায়, তবে কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাম ডিলে করি এবং পেশেন্টের কন্ডিশনকে স্টেবল করে তারপর করা হয়। যেমন কোয়াগুলোপ্যাথি স্টেবল করে তারপর করা যেতে পারে। ডিকম্পেনসেটেড কনজেস্টিভ হার্ট ফেলিউর থাকলে করা উচিত না, পরবর্তীতে করা যায়। তবে যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে মাইক্রো ইনফেকশন, হার্ট ফেলিউর যদি একটা হার্ট ফেলিউর থাকে, সেই ক্ষেত্রে আমরা হাই রিস্ক ক্যাটাগরির পেশেন্টগুলোকে অ্যাঞ্জিওগ্রাম করে রিভার্সকুলেশন করি। আনকন্ট্রোল হাইপারটেনশন প্রেশার কন্ট্রোল করে করা যাবে। সিবিএ পেশেন্ট একটা নির্দিষ্ট সময় পর আবার আমরা করি। রিফ্রাক্টরি অ্যাঞ্জিনার পেশেন্ট অ্যারিথমিয়া যদি থাকে কন্ট্রোল করে করা যায়। জিআই হিমোরেজ স্টেবিলাইজেশনের পরে প্রেগন্যান্সিতে সাধারণত হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম করলে আর্লি প্রেগন্যান্সিতে রেডিয়েশন ইনএবিলিটি অ্যান্ড ফর দ্য পেশেন্ট কোঅপারেশন। এখন পেশেন্ট যদি নন কোঅপারেটিভ হয় সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, তবে সেই ক্ষেত্রেও করা সম্ভব, যেমন পেশেন্টকে সিডেট করে করা যায় যদি প্রয়োজন হয়। অ্যাক্টিভ ইনফেকশন যদি থাকে ইনফেকশন কন্ট্রোল করে তারপর করতে হবে। রেনাল ফেলিওর যদি থাকে রেনাল ফেলিওর কে আপনি স্টেবিলাইজ করে, যেমন একটা সিআরএফ এর রোগী অ্যাঞ্জিওগ্রাম করা যাবে, যেমন আমরা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেগুলো সেট করে তখন আমরা করব। তারপর কন্ট্রাস্ট মিডিয়েটেড অ্যালার্জি যদি থাকে সেই ক্ষেত্রে কন্ট্রাস্ট দিলে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, সেই ক্ষেত্রে ম্যানেজ করে তারপর করতে হবে। সুতরাং এগুলোকে আমরা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হিসেবে ধরি। নেক্সট হলো করোনারি অ্যানাটমি, যে আমরা জানি যে দুইটি করোনারি আর্টারি থাকে, একটা হচ্ছে রাইট এন্ড লেফট করোনারি আর্টারি এবং অরিজিনটা হচ্ছে করোনারি কাপস থেকে। করোনারি কাপসের উপরে যে সাইনাস থেকে সেই সাইনাস থেকে অরিজিন হচ্ছে। লেফট এন্ড রাইট করোনারি কাপস রেসপিরেটরি করোনারি আর্টারি। Major epicardial vessels are the left main coronary arteries that divided into the left antrodescending and the left circumflex after the right coronary। মানে দুইটা করোনারি আর্টারি, এগুলো আপনারা জানেন যে করোনারি সাইনাস থেকে আসে, কোন সাইনাস থেকে আসে তাও জানেন। As a left coronary artery, it is a left main circumflex and descending coronary। এখন left circumflex কে আমরা দুইটা ভাগে ভাগ করি, যে মেজর এটা হচ্ছে যে প্রক্সিমাল এন্ড ডিস্টাল পার্ট, এলএডি কে প্রক্সিমাল মিড ডিস্টাল পার্ট তিনটা ভাগে ভাগ করা হয়। রাইট কর্নারি আর্টারি রাইট কর্নারি প্রক্সিমাল মিড সেগমেন্ট এন্ড দ্য ডিস্টাল সেগমেন্ট হিসেবে ভাগ করি আমরা। নেক্সট হলো ডমিনেন্স। Coronary dominance is the basis on the vessels that give rise to the posterior descending artery। যেই আর্টারি থেকে posterior descending artery আসবে তাকে আমরা ডমিনেন্ট হিসেবে ধরি। এই atrioventricular node কে সাপ্লাই দেয়, which supplies the atrioventricular node posterior descending artery। They are recognized by the presence of the septal perforating branches arising from the right coronary artery in 80% cases and the
L6 from the 10% of the population. Codominant found in the 10% of population where the posterior interventricular artery is both right and left, right corner artery and L6. Codominant is posterior interventricular artery যদি দুইটা ব্রাঞ্চ থেকে আসে আর posterior interventricular রাইট ডমিনেন্ট লেফট থেকে আসে লেফট ডমিনেন্ট সাধারণত দেখা যায় posterior interventricular artery হচ্ছে কাকে সাপ্লাই দেয় তাহলে এবি নোডকে সাপ্লাই দেয় রাইট কর্নার 80% করে সাপ্লাই দেয় লেফট কর্নারে L6 10% সুতরাং রাইট ডমিনেন্ট 80% লেফট ডমিনেন্ট 10% আর 10% কোডমিনেন্ট ডমিনেন্ট that is posterior interventricular branch যেখান থেকে অরিজিন না রাইট কর্নারে আর্টারি রাইট ডমিনেন্ট তারপর হচ্ছে লেফট মেন coronary artery and left main coronary artery originate from the left coronary cuffs মানে left coronary sinus আর bifurcate to give rise to left coronary মানে হচ্ছে আমরা জানি যে posteriorly দুইটা কাফস থাকে এর উপরে দুইটা সাইনাস থাকে একটা যেটা posterior সাইনাস থেকে একটা লেফটে থেকে একটা রাইটে থাকে লেফট কর্নারি কাফস যেটা ওটা থেকে আপনার আসে হচ্ছে লেফট কর্নারি সাইনাস থেকে হলো লেফট কর্নারি আর্টারি আসে আর হচ্ছে যেটা হচ্ছে অ্যান্টেরিয়রটা থেকে আসলে রাইট কর্নারি আর্টারি আর হচ্ছে পোস্টেরিয়র রাইট যেটা থাকে সেটা থেকে নন কর্নারি সাইনাস ন্যাচুরাল লেফট অ্যান্টেরিয়র লেফট সার্কামপ্লেক্স আর থার্ড ব্রাঞ্চ অ্যারাইজেস দ্যাট ইজ রামাস ইন্টারমিডিয়েস কখনো কখনো রামাস ইন্টারমিডিয়েস আমরা পাই যে হচ্ছে লেফট সার্কামপ্লেক্স আর হচ্ছে লেফট অ্যান্টেরিয়র আর্টারির মাঝখান থেকে একেবারে যদি অরিজিন হয় সেটাকে আমরা বলি যে রামাস ইন্টারমিডিয়েস আর্টারি In a small number of the patients, the two major branches arise from the subparietal region. কখনো কখনো দেখা যায় যে এটা লেফট নাই সেক্ষেত্রে দেখা যায় এলইডি একটা সাইনাস থেকে আবার হচ্ছে L6 আরেকটা সাইনাস অথবা দুইটাই একই সাইনাস থেকে অরিজিন নিতে পারে Left anterior descending artery. Left anterior descending provides the blood supply to the anterior wall of the left ventricle. It provides the multiple septal branches to the interventricular septum. That is anterior interventricular septum supplied by the anterior descending artery. And the diagonal branches to the anterolateral wall. The diagonal branch থাকে একটা দুটো তিনটে diagonal থাকে. The LED in some fashion anterolateral wall LED some fashion wrap around the apex. অনেক সময় type 4 LED যদি হয় একটা apex কে cross করে নিচে চলে যেতে পারে supply the small part in the posterior apex small portion supply the circumflex courses around the lateral and the left atrioventricular groove and give rise to the multiple marginal or the lateral branch. The branch of the obtuse marginal branch. Obtuse marginal branch are sequentially named. যেমন আমরা প্রথমটাকে OM1 তারপর OM2 OM3 OM4 এইভাবে আমরা নাম ব্রাঞ্চগুলোতে sequentially নাম্বার করা হয় as the LCS courses the AB groove atrioventricular groove it also give rise to the several atrial branch কিছু দেয় occasionally sinoatrial branch 40% কেসে sinoatrial branch আসতেছে কোথায় L6 থেকে আসে next right coronary arises from the right coronary sinus and follow the right atrioventricular groove that's the most proximal branch of the right coronary artery and the conus branch which supplies the right ventricular outflow tract and a branch that supplies the sinoatrial node that is 60% case as node ke supply দিচ্ছে conus branch থেকে conus branch খুব ইম্পর্টেন্ট রাইট coronary artery ইনজেক্ট করার সময় conus branch সাবধানে করতে হয় আর সব conus branch আপনার ডায়াবেটিক চলে গেলে VTVF অনেক সময় সিস্টো ডেভেলপ করতে পারে a right coronary artery gives off a posterior a lateral and the posterior descending branch at the crux cordis that is posterior descending branch and the connection right ventricular branch সেখান থেকে নেক্সট অ্যাঞ্জিওগ্রাফির যে প্রজেকশনগুলো আমরা অ্যাঞ্জিওগ্রাম করার সময় আপনারা জানেন যে যদি আমরা সরাসরি ছবি নেই তাতে আমরা বলি এপি ভিউ তারপর এই ভিউটা রাইট দিকে যদি হয় যেমন রাইট অবলিক লেফট হলে লেফট অবলিক আবার একেবারে বরাবর যদি হয় তাহলে আমরা বলি এপি আবার সেই ভিউটা হচ্ছে ক্র্যানিয়াল হতে পারে কর্ডাল হতে পারে যেমন মানুষটা শুয়ে আছে এইভাবে যদি মাথার দিক থেকে আমরা নেই তখন বলি ক্র্যানিয়াল পায়ের দিক থেকে নিলে আমরা বলি যে মানে কর্ডাল ভিউ তাহলে ক্র্যানিয়াল কর্ডাল তারপর হচ্ছে রাইট ল্যাটারাল রাইট অবলিক লেফট অবলিক এপি ভিউ এগুলোর উপর ভিত্তি করে আমরা ভিউ ঠিক করি যেমন এপি স্ট্রেট এখন এপিকে যদি
মানে একটু যদি আমরা সামনের দিকে প্রজেকশন দিই তাহলে এপি কর্ডাল হইলো, কেনিয়াল হলো। আর যদি পিছনের দিকে পায়ের দিক থেকে নেই তাহলে হচ্ছে এপি কর্ডাল। এবার যদি আমি একটু লেফট সাইড থেকে নিই, লেফট অ্যাঙ্গুলেশন করে, তাহলে হচ্ছে কি মানে হচ্ছে লেফট অ্যান্টেরিয়র অবলিক ভিউ হচ্ছে। আর যে রাইট আপনার ক্যানিয়াল দিকে যাই আমরা, লেফট অ্যান্টেরিয়র অবলিক অথবা রাইট ক্যানিয়াল, এইভাবে নামগুলো করা হয়। যেমন রাইট সাইডে আমি ক্যানিয়াল কর্ডাল, তারপরে লেফট সাইডে ক্যানিয়াল কর্ডাল, এপি ক্যানিয়াল কর্ডাল, এইভাবে আমরা এগুলো নামকরণ করি। অ্যাঞ্জিওগ্রাফিক ভিউ, যেমন অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক ফর্ম দ্য স্পাইন, যেমন এই ভিউটা বোঝার জন্য যখন আপনার সিটিতে, রানিং সিটিতে দেখবেন, তখন কিভাবে বুঝবেন যে এটা কি আরএও, দ্যাট ইজ লেফট অ্যান্টেরিয়র অবলিক অর রাইট অ্যান্টেরিয়র অবলিক, এটা কিভাবে বুঝবেন? বা এগুলো বোঝার জন্য তখন আমরা কি ল্যান্ডমার্ক হিসাবে স্পাইনকে, ক্যাথেটারকে এবং ডায়াফ্রামকে ল্যান্ডমার্ক হিসাবে দিই। যেমন ডায়াফ্রাম, দেখা গেল একটা ভিউতে ডায়াফ্রাম নাই। ডায়াফ্রাম যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে আমরা ধরবো যে এটা হচ্ছে কর্ডাল ভিউ। মানে যদি আমি কর্ডাল থেকে নেই সেক্ষেত্রে দেখা যাবে যে কর্ডাল হলে ডায়াফ্রামটা থাকবে, আর ক্যানিয়াল ভিউ হলে আমরা ডায়াফ্রামটা সাধারণত থাকে না। যদি আমি কর্ডাল ভিউ নিই তখন দেখবো ডায়াফ্রাম আছে, আর ক্যানিয়াল থাকলে ডায়াফ্রাম নাই। ডায়াফ্রাম একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। তাহলে কোনো ছবিতে যদি আমি দেখি ডায়াফ্রাম অ্যাবসেন্ট, এটা হচ্ছে ক্যানিয়াল ভিউ। আর যদি দেখি ডায়াফ্রাম আছে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে কর্ডাল ভিউ। কর্ডাল মানে পায়ের দিক থেকে, ক্যানিয়াল মানে মাথার দিক থেকে। নেক্সট হচ্ছে এবার হচ্ছে এলো, যে লেফট অ্যান্টেরিয়র অবলিক, রাইট অ্যান্টেরিয়র অবলিক, আমার লেফট না রাইট সেটা বোঝার জন্য আমাদের ক্যাথেটার এবং স্পাইন খুব হেল্প করে। যেমন ক্যাথেটার যদি নিচ থেকে আসে ফিমোরাল, স্পাইন তো মাঝখান বরাবর থাকে, ক্যাথেটার মাঝখান বরাবর থাকে। এখন যদি রাইট সাইডে যদি ইমেজটা থাকে, ক্যাথেটার বা স্পাইনের যদি রাইট সাইডে ইমেজ থাকে, তাহলে আমরা তাকে ধরি যে অ্যালিও ভিউ। যদি স্পাইন যদি অন দ্য রাইট সাইড হয়, আর যদি আরও হয় তাহলে স্পাইন in the LO view, the catheter spine are seen on the right side of the image. মানে ক্যাথেটার এবং স্পাইন আমরা থাকবো রাইট সাইড অফ দ্য ইমেজ, ক্যাথেটার স্পাইন, আর আরও ভিউ হলে লেফট সাইড অফ দ্য ইমেজ। আর এপি ভিউ হচ্ছে সরাসরি একেবারে মাঝখান বরাবর থাকবে, সেন্ট্রাল বরাবর থাকবে। আর কর্ডাল ক্যানিয়াল বোঝার জন্য আমরা ডায়াফ্রামের হেল্প নেব। ক্যানিয়াল হলে আমরা বলছি যে ডায়াফ্রাম থাকবে না, কর্ডাল হলে ডায়াফ্রাম থাকবে। তো করোনারি আর্টারি, আর্টারি কোন ভিউতে ভালো বোঝা যায়? জেনারেলি দ্য সার্কামপ্লেক্স এন্ড দ্য প্রক্সিমাল এপিকার্ডিয়াল ভিজুয়ালাইজেশন বাই দ্য কর্ডাল ভিউ। যেমন কর্ডাল হচ্ছে পায়ের দিক থেকে যদি আমি ভীম দিই তাহলে দেখা যাচ্ছে যে সার্কামপ্লেক্স আর্টারিটা খুব ভালো বোঝা যায়, এবং প্রক্সিমাল আর্টারিগুলি খুব ভালো বোঝা যায়। এই জন্য আমরা কর্ডাল ভিউর হেল্প নেই যে সার্কামপ্লেক্স বোঝার জন্য। যেমন সার্কামপ্লেক্স আর্টারির জন্য আমরা বলি কি এপি কর্ডাল ভিউ নেওয়ার জন্য, এপি কর্ডাল সবচেয়ে ভালো, অথবা আরও কর্ডাল রাইট সাইড দিকে পিছন থেকে যদি নিই, এলো কর্ডাল যদি নিই তাও সার্কামপ্লেক্স ভালো বোঝা যায়। তাহলে সার্কামপ্লেক্স আর্টারি যদি আমি বুঝতে চাই, অথবা প্রক্সিমাল পার্ট অফ দ্য আর্টারি, যেমন প্রক্সিমাল পার্ট সার্কামপ্লেক্স এলইডি যদি বুঝতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? আমি কর্ডাল ভিউর হেল্প নিব। কর্ডাল কি হতে পারে? এপি কর্ডাল হতে পারে, আরও কর্ডাল হতে পারে, অ্যালো কর্ডাল। সাধারণত আমরা এপি কর্ডালটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। নেক্সট আসেন আমরা এলইডি। এলইডি ডায়াগোনাল বাইফার্কেশন ভিজুয়ালাইজেশন। এখন এলইডি যেটি প্রক্সিমাল ফ্যাক্ট, এলইডি ডায়াগোনাল যদি এবং বাইফার্কেশন যদি আমরা দেখতে চাই, the cranial view are the most useful view। মানে এলইডি ভিউ সবসময় দেখবেন, এলইডি পুরোটা বুঝতে গেলে আমরা কি করি? আমরা বলি যে এপি ক্রেনিয়াল ভিউ নিতে, অথবা এলএও ক্রেনিয়াল ভিউ, অথবা আরএও ক্রেনিয়াল ভিউর কথা আমরা বলি। তাহলে এলইডি যদি টোটাল ভিজুয়ালাইজেশন আমরা চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এপি ক্রেনিয়াল, আরএও ক্রেনিয়াল, অথবা এলও ক্রেনিয়াল, এই তিনটে ক্রেনিয়াল ভিউর দিকে আমরা বেশি জোর দিই। তাহলে দেখা যাচ্ছে যে এলইডির জন্য আমরা ক্রেনিয়াল ভিউর কথা বলতেছি, আর সার্কামপ্লেক্সের জন্য আমরা কর্ডাল ভিউর দিকে বেশি নজর দিব। নেক্সট হলো আমাদের অ্যাঞ্জিওগ্রাফিক যে ভিউগুলো, লেফট মেইন সবচেয়ে ভালো বোঝা যায় এপি ভিউতে। আমরা লেফট মেইন বোঝার জন্য প্রথমে এপি ভিউতে আমরা দেখি, তারপর অ্যালো ক্রেনিয়াল অথবা অ্যালো কর্ডাল ভিউতেও আমরা বুঝতে পারবো লেফট মেইন। নেক্সট প্রক্সিমাল এলইডি। প্রক্সিমাল এলইডি হচ্ছে আমরা অ্যালো ক্রেনিয়াল অথবা আরও ক্রেনিয়াল ভিউতে সবচেয়ে বোঝা যায় ভালো। নেক্সট হলো মিড এলইডি। মিড এলইডি হচ্ছে এলও ক্রেনিয়াল ভিউ। আমরা সব বলেছি যে এলইডিটা সবচেয়ে ভালো বোঝা যায় হচ্ছে ক্রেনিয়াল ভিউতে।
সুতরাং আমরা প্রথমে ক্রেনিয়ালের দিকে নজর দিই, যে সব ক্রেনিয়াল ভিউগুলোতে আপনি দেখবেন যে এলইডিটা ভালো বোঝা যায়, ক্রেনিয়াল ভিউ। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা কর্ডালের হেল্প নিচ্ছি, যেমন লেফট মেইন ক্ষেত্রে অ্যালো কর্ডালেও ভালো বোঝা যায়, প্রক্সিমাল এলইডির ক্ষেত্রে কর্ডালও, কারণ আমরা বলছি যে এলসিএক্স এবং প্রক্সিমাল পার্ট দ্য বেসেল বোঝার জন্য কর্ডাল ভিউ ভালো হেল্প করে। সেই ক্ষেত্রে প্রক্সিমাল এলইডিও মানে কর্ডাল ভিউ, সেটা আরও কর্ডাল ভিউতে ভালো বোঝা যায়। আর হচ্ছে আমরা বলছি যে লেফট কর্নারে আর্টারি এলইডি সবচেয়ে ভালো বোঝা যায় হচ্ছে কেনিয়াল সাইড থেকে যদি আমরা প্রজেকশন দিই, সেই জন্য অ্যালো কেনিয়াল সবচেয়ে ভালো ভিউ এলইডি বোঝার জন্য, সব ক্ষেত্রে অ্যালো ক্রেনিয়াল সবচেয়ে ভালো। আর ডায়াগোনাল বোঝার জন্য হচ্ছে অ্যালো ক্রেনিয়াল এবং আরও ক্রেনিয়াল সবচেয়ে ভালো। ডিজিটাল এলইডির জন্য এপি আরও ক্রেনিয়াল অ্যান্ড ল্যাটারাল ভিউ সবচেয়ে বেস্ট। নেক্সট সার্কামপ্লেক্স। সার্কামপ্লেক্সের ক্ষেত্রে আমরা বলছি যে সার্কামপ্লেক্স ভালো বুঝতে হলে আমাদের যেতে হবে কর্ডাল ভিউতে। খেয়াল করেন এই যে কর্ডাল কর্ডাল কর্ডাল, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কর্ডাল ভিউগুলিতে সার্কামপ্লেক্সের জন্য, এবং সবচেয়ে হচ্ছে আমাদের জন্য ভালো হলো সার্কামপ্লেক্সে আমরা সাধারণত এফি কর্ডাল ভিউতেই পুরো সার্কামপ্লেক্সই ভালো বোঝা যায়। তারপর এর ভিতরে আবার যদি প্রক্সিমাল বুঝতে যাই তাহলে আরো মানে অ্যালো কর্ডাল হলে সবচেয়ে ভালো প্রক্সিমাল বোঝা যায়, এবং আরো ক্রেনিয়ালও বোঝা যায়। ইন্টারমিডিয়েট পার্ট যদি আমরা দেখতে চাই তাহলে ইন্টারমিডিয়েট, তাহলে আরো কর্ডাল এবং অ্যালো কর্ডাল, অবচুজ মার্জিনাল যদি আরো কর্ডাল, অ্যালো কর্ডাল অ্যান্ড আরো ক্রেনিয়াল ভিউ। নেক্সট হলো আরসি। আরসি তে আমরা দেখবেন দুইটা ভিউ সবচেয়ে বেশি আমরা দেখি আরসি এর ক্ষেত্রে, দুইটা ভিউ, একটা হচ্ছে অ্যালো, আরেকটা আমরা দেখি হচ্ছে আরও। এই দুইটা ভিউ আমরা সবচেয়ে বেশি দেখি, যে অ্যালো ক্রেনিয়াল আর আরও ক্রেনিয়ালের আমরা কথা বলি। তাহলে আবার মাঝে মাঝে মিড পার্ট যদি দেখতে যাই আমরা তখন বলি যে ল্যাটারাল ভিউ জন্য দেখার জন্য বলি ল্যাটারাল ভিউ, মিড পার্ট সবচেয়ে ভালো। তাহলে আমি ইন জেনারেল যদি আমরা আরসিএ দেখতে যাই, আরসি এর জন্য আমরা বলবো যে অ্যালোক্রিনিয়াল সবচেয়ে। নেক্সট যদি আমাদের যে অন্য কোনো ভিউ, তাহলে তখন আমরা যাবো অ্যালোক্রিনিয়াল। আর ল্যাটারালটা সাধারণত মিড পার্টের জন্য আমরা বলি যে ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউ কম করা হয়, সবচেয়ে বেশি দুইটা ভিউ নয়, এটা অ্যালো এন্ড আরও ক্রেনিয়াল, এই দুইটা ভিউ আমরা আরসি এর জন্য বেশি নেই। ল্যাটারাল ভিউ কখনো কখনো মিড পার্ট, প্রক্সিমাল পার্ট দেখার জন্য কখনো প্রয়োজন। যেমন এটা হচ্ছে এলইডি। তাহলে এলইডি যদি আমি দেখতে যাই তাহলে এলইডি আমরা কয়টা ভিউ নিব এবং কি কি জিনিস কয়টা ভিউতে আমরা দেখি দেখেন। যেমন একটা হচ্ছে এপি কর্ডাল, মানে অ্যান্ট্রোপোস্টেরিয়র মাঝখান বরাবর এপি, আর কর্ডাল হচ্ছে আমাদের যদি পিছনের পায়ের দিকে যদি আমি প্রজেকশন দিই কর্ডাল ভিউ। এবং কর্ডাল ভিউর ক্ষেত্রে আমরা কি দেখতেছি এপি কর্ডালে, এপি কর্ডালে সবচেয়ে ভালো বোঝা যায় হচ্ছে আমরা বলছি যে এলসিএক্সটা সবচেয়ে, দেখেন ফিগারের সবচেয়ে মাঝখানে চলে আসছিল এলসিএক্স, এবং এলসিএক্স দেখেন একেবারে অরিজিন থেকে ওস্টিয়াম, প্রক্সিমাল পার্ট, ডিস্টাল পার্ট, ওএম ব্রাঞ্চ, খুব সুন্দর। তাহলে দেখা যাচ্ছে যে এপি কর্ডাল, এবং আমরা সবসময় হচ্ছে কর্ডাল হচ্ছে, কর্ডাল বি হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্য ভেসেলস এন্ড এলসিএক্স ভালো বোঝার জন্য কর্ডাল বি হলো বেস্ট, আর এপি কর্ডাল হলো সবচেয়ে ভালো এলসিএক্স বোঝার জন্য। নেক্সট হচ্ছে আসেন যে এপি ক্রেনিয়াল ভিউ, এবং আমরা যদি ক্রেনিয়াল ভিউর দিকে আমরা তাকি, যদি ক্রেনিয়ালে আমি দেখি, ক্রেনিয়াল ভিউতে আমরা বলছি যে যদি এলইডি আমি বুঝতে চাই তাহলে আমাকে ক্রেনিয়ালে যেতে হবে। ক্রেনিয়াল ভিউ যদি আমরা যাই তাহলে এলইডি সবচেয়ে ভালো। যেমন এই যে দেখেন এলইডিটাই কিন্তু আমাদের ভিউর মাঝখানে সেন্টারে চলে আসছে এলইডি। তাহলে দেখা যাচ্ছে যে যদি ক্রেনিয়াল অ্যাঙ্গুলেশন করা হয় তাহলে আমার এলইডি হলো মাঝখানে চলে আসে। তাহলে এখানে দেখেন যেটা হচ্ছে মিড পার্ট, ডিস্টাল পার্ট, ডায়াগোনাল খুব ভালো বোঝা যাচ্ছে এপি ক্রেনিয়াল ভিউতে, সেটা হচ্ছে এলইডি সবচেয়ে ভালো বোঝা। এর আগের ছবিটাতে আমরা দেখাইছি যে কর্ডাল ভিউ, কর্ডাল ভিউতে হচ্ছে এপিকার সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে হচ্ছে এলসিএক্স, আর ক্রেনিয়াল ভিউতে আমরা বুঝবো সবচেয়ে ভালো হলো এলইডি। নেক্সট আসেন এটাও একটা কর্ডাল ভিউ, তাহলে কর্ডাল ভিউতে আমরা কি পাবো এলসিএক্স। এলসিএক্স দেখেন এটা হলো সেন্ট্রাল পার্টে চলে আসছে এলসিএক্স, ওখানে কি আছে এগুলো ভালো বুঝেই যান। তাহলে আমাদের কর্ডাল ভিউতে সেন্ট্রালি চলে আসছে হচ্ছে এলসিএক্স, তাহলে এলসিএক্সটা ভালো বোঝাচ্ছে। নেক্সট আসছে ল্যাটারাল ভিউ। সাধারণত আমরা এলসিএক্স এর মানে লেফট কর্নারে আর্টারি ল্যাটারাল ভিউ আমরা খুব কমই করি, এবং ল্যাটারাল ভিউতে সবচেয়ে ভালো বোঝা যায় হচ্ছে ডিস্টাল যে ব্রাঞ্চগুলো দেখবেন সবচেয়ে ভালো বোঝা যায়, বোথ এলইডি এবং এলসিএক্স ডিস্টাল ব্রাঞ্চগুলো সবচেয়ে ভালো ভিজুয়ালাইজ, মিড থেকে শুরু করে ডিস্টাল। নেক্সট অ্যাগেন দিস ইজ কর্ডাল, এটা হলো আরও কর্ডাল।
কর্ডাল ভিউ সেন্ট্রাল পজিশনে কে চলে আসছে, সেন্ট্রাল পজিশনে আপনার চলে আসছে হচ্ছে L6, মানে কর্ডাল ভিউতে L6 সেন্ট্রালে চলে আসে, আর ডিজিটাল এলইডি তে ভালো বোঝা যাচ্ছে। নেক্সট হলো ক্রেনিয়াল। ক্রেনিয়াল আমরা বলছি যে ক্রেনিয়াল ভিউ মানে হচ্ছে এলইডি বুঝতে হবে, যেন আমরা ওই সময় দেখেছি যে এপি ক্রেনিয়াল, অ্যালো ক্রেনিয়াল, তাও এলইডি ভালো বোঝা যাচ্ছে। এখানেও দেখেন দিস ইজ দ্য এলইডি। তাহলে এলইডি যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে ক্রেনিয়াল ভিউতে যেতে হবে। দিস ইজ আরও ক্রেনিয়াল, দিস ইজ এলইডি, সেপ্টাল ব্রাঞ্চ, ডায়াগোনাল ব্রাঞ্চ। নেক্সট হলো আমাদের রাইট কর্নার। রাইট কর্নার এতে আমরা বলছি যে এক নম্বর ভিউ যদি বলা হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালো ভিউ, লেফট অ্যান্টিরো অবলিক ভিউ। মানে অ্যালো ভিউ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যালো ভিউতে প্রক্সিমা পার্ট, মিড পার্ট, ডিস্টাল ব্রাঞ্চ সব বুঝবে। এখন যদি আমি যদি একটা আরও প্রজেকশন করে নিই, আরও ভিউ নেই, সেই ক্ষেত্রে আমি ডিস্টাল আরসি খুব ভালো বুঝবো। আর এপিক্যানিয়ালও আপনি কি পাই, এপিক্যানিয়ালও দেখা যায় ডিস্টাল পার্টটাও ভালো বোঝা যায়। অ্যালো কর্ডাল আমরা এই ভিউগুলি নেই না দেখার জন্য, ল্যাটারাল ভিউ সবসময় আমরা নেই না, যদি মাঝে মাঝে আমরা নেই এই যে মিড পার্টটা খুব ভালো বোঝা যায়। মিড পার্টে যদি কোনো লেশন থাকে তাহলে এটা বোঝার জন্য আমরা ল্যাটারাল ভিউ হেল্প নিই। নেক্সট হলো আমরা কোন কোন রুটে এনজিওগ্রাম করি। সাধারণত কমন রুট হচ্ছে ফিমোরাল রুট, এবং ফিমোরাল রুট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুট। আপনি কমপ্লেক্স লেশন বলেন, লেফটমেন্ট বলেন, তারপর হচ্ছে বাইপারকেট স্ট্যান্ড বলেন, অনেক প্রসিডিউর করতে গেলে মানে বিভিন্ন ধরনের মাল্টিপল, এগুলোর জন্য হচ্ছে ফিমোরাল হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল, এবং ওয়াইড বোর আপনার ক্যাথেটার ইউজ করতে পারেন। যে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ অ্যাক্সেস সাইট হচ্ছে ফিমোরাল, ইজি অ্যাক্সেসও খুব ইজি, খুব কম কন্ট্রাস্ট এবং খুব কম রেডিয়েশন হ্যাজার্ড হলো ফিমোরালে। ফিমোরালে এঙ্গেজ করা খুব সহজ এবং তাড়াতাড়ি আপনার প্রসিডিউর করে বেরিয়ে আসতে পারে, যার জন্য ইজি অফ অ্যাক্সেস, লেজার কন্ট্রাস্ট মিডিয়া ইউজ হয়, রেডিয়েশন এক্সপোজার খুব কম, ফ্রিডম টু আপগ্রেড টু দ্য বিগার সাইজ অফ ক্যাথেটার। মানে আপনি বড় সাইজের, যেমন আপনার ধরেন ক্যাথেটার ভেঙে রইল, আমার এখন 12 সাইজের আপনার শীট দরকার, তা আপনি তো রেডিয়াল যেতে পারবেন না, ফিমোরালে আপনাকে যেতে হবে। তাহলে দেখা যাচ্ছে ফিমোরালের সবচেয়ে ইম্পর্টেন্ট রুট নিশ। তবে এই ক্ষেত্রে আপনাকে ইমোবিলাইজ করতে হবে, রোগীকে ইমোবিলাইজ করে ফেলতে হয় অ্যাক্সেস করার পর, মানে তাকে শুয়ে থাকতে হবে। তারপর লোকাল সাইট কমপ্লিকেশন হয় এখানে, এটি হচ্ছে মেইন প্রবলেম, যে রোগীকে শুয়ে রাখা লাগবে আর পায়ে কমপ্লিকেশন হইতে পারে, এটা হলো সবচেয়ে বেশি প্রবলেম। কিন্তু আদারওয়াইজ প্রসিডিউরের জন্য সবচেয়ে বেস্ট হলো ফিমোরাল সাইট। দিস ইজ ফিমোরাল আর্টারি, ওয়াইড পোর আর্টারি, কমন ফিমোরাল আর্টারি, এখানে পাংচার করা হয়, হেড অফ দ্য ফিমারে বরাবর পাংচার করা হয় এই সাইডটা হেড, যাতে হচ্ছে কি আমরা কম্প্রেশন করতে পারি, ব্লিড হিমোস্টেসিস মেনটেন করা যায়। নেক্সট রেডিয়াল। রেডিয়াল হচ্ছে আপনার নো নিড ফর ইমোবিলাইজেশন, কখন কোনো ইমোবিলাইজেশন করার প্রয়োজন হয় না। লোয়ার রেট অফ দ্য লোকাল ভাস্কুলার কমপ্লিকেশন, ইনক্রিজিংলি বিং ইউজ এজ দ্য প্রাইমারি এক্সারসাইজ। বর্তমানে সবাই রেডিয়াল করার জন্য খুব উদ্বিগ। স্লাইডলি হায়ার কন্ট্রাস্ট, বেশি কন্ট্রাস্ট ইউজ করতে হয়, ক্যাথেটার বসানো যায় বারবার ইনজেক্ট করতে হয়। তারপর রেডিয়েশন এক্সপোজার উইথ বিগিনার অনেক বেশি রেডিয়েশন এক্সপোজ করা লাগে, তাহলে স্পাজম, লুপিং থাকে, ফেলিউর টু গেট অ্যাক্সেস, মে রিকোয়ার্ড সুইচ টু দ্য ফিমোরাল, রেডিয়াল থেকে ফিমোরালের দিকে চলে যেতে হয়। তাহলে এই ধরনের জটিলতা হচ্ছে রেডিয়ালের ক্ষেত্রে। নেক্সট আদার এক্সারসাইজ, যেমন ব্রাকিয়াল আর্টারি দিয়েও করা যায়, আলনার দিয়ে করা যায়, যেটা অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স দিয়ে আমরা এনজিওগ্রাম করতে পারি। এনজিওগ্রাফি টেকনিক হচ্ছে প্রায়র হেপারাইজেশন। এনজিওগ্রাম করার সময় আমরা কি করি, টেকনিকগুলো আমরা কিছু তো প্রি রিকুইজিশন আছে, আপনারা জানেন, কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে নিই, বিভিন্ন ধরনের ভাইরাল মার্কার আমরা দেখি, তারপর রোগীর ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, অনেক সময় এক্সারসাইজ, ইলেকট্রোলাইট, এগুলো আমরা দেখে নিই, সিজি এগুলো দেখে নিই, তারপরে তার ব্লাড প্রেশার কেমন এগুলো দেখে নেওয়া হয়। তারপরে যখন আমরা এনজিওগ্রামের জন্য টেবিলে আনবো, আমরা হেপারাইনাইজ করি, তারপর হেমোডাইনামিক মনিটরিং আমরা করি, পলিগ্রাফিক মনিটর দিয়ে আমরা দেখি তার ব্লাড প্রেশার কিরকম, এগুলো দেখা হয়, ইসিজি মনিটর করা হয়। তারপর অনেক সময় স্যাচুরেশন আমরা দেখি। অলওয়েজ চেক ফর দ্য পেশেন্ট প্রেশার ড্যাম্পিং আর ভেন্ট্রিকুলারাইজেশন, আরও দেখতে হবে ক্যাথেটার সাইজ সমান হয়ে গেলে এরকম ড্যাম্পিং হয়। বি অ্যাওয়ার অফ দ্য এআরএম ক্লট, বাতাস ঢুকিয়ে দিলে তো এআরএম্বলিজম হবে, আবার চ্যানেলের ভিতরে ক্লট আছে কিনা এর জন্য টেনে নিয়ে দেখতে হয়, দেখে নিতে হয়। নেক্সট হলো কন্ট্রাস্ট ইনজেকশন, যেমন লেফট কর্নার আর্টারি 6 to 8 mm every 2 to 3 second ইন্টারভেল দিয়ে, রাইট কর্নার আর্টারি 4 to 6 mm 2 to 3 second ইন্টারভেল শুড বি
adequately to fill the coronary artery completely without স্টিমিং, মানে ভালো মতো ফিল আপ না হলে আপনার লেশন ভালো মতো বুঝতে পারবেন না। এক্সেসিভ কন্ট্রাস্ট ইনজেকশন শুড বি অ্যাভয়েড, বেশি আবার ইউজ করা যাবে না। তারপর হচ্ছে আমরা অ্যাঞ্জিওগ্রাম করলাম, এবার গ্রেডিং, স্টেনোসিসটাকে কিভাবে গ্রেডিং করে। দ্য সিভিয়ারিটি অর ডিগ্রি অফ দ্য স্টেনোসিস ইজ মেজার্ড বাই দ্য কম্পেয়ারিং দ্য এরিয়া অফ ন্যারোয়িং টু অ্যান অ্যাডজাসেন্ট নর্মাল, অ্যাডজাসেন্ট টু দ্য অ্যাডজাসেন্ট নর্মাল সেগমেন্টের সাথে আমরা কম্পেয়ার করে নিই। কম্পেয়ার করে তার পার্সেন্টেজ as the percentage reduction and calculate in the projection which demonstrate the more severe narrowing. তাহলে এটা আসলে ভিজুয়াল এস্টিমেশনই আমরা মেইনলি করি নর্মালের সাথে কম্পেয়ার করে যে কতটুকু স্টেনোসিস আছে। নেক্সট হলো তারপর আমরা আরেকটা জিনিস দেখি যে টিমি গ্রেড আমরা দেখি, ডিজিটাল অ্যাঞ্জিওগ্রাফিক কন্ট্রাস্ট রান আপ আমরা দেখি যে ফ্লোটা কিরকম। যেমন কোনো ফ্লো নেই তাহলে আমরা বলি টিভি জিরো। ঘোর ডিস্টাল রান আপ যদি থাকে আমরা 1 বলি, ঘোর ডিস্টাল রান আপ 2, যদি আর নর্মাল রান আপ যদি থাকে খুব ভালোই ফ্লো দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে টিমি গ্রেড 1 আমরা বলবো। নেক্সট হচ্ছে আপনার কোলাটারাল সার্কুলেশন আমরা গ্রেডিং করি। নো কোলাটারাল সার্কুলেশন 0, 1 ভেরি উইক অপাসিফিকেশন। 2 হচ্ছে রিঅপাসিফিকেশন সেগমেন্ট, মানে আমরা রেক্টোগেট দেখি, তাই তো। রেক্টোগেট যখন দেখি কোলাটারাল মাধ্যমে দেখা গেল যে অন্য যে ভেসেলটা সেই ভেসেলটা লেস ডেন্স দেন দ্য ফিডিং ভেসেলস এন্ড ফিডিং স্লোলি আস্তে আস্তে যাচ্ছে, অল্প অল্প দেখা যায়, তখন 2 বলি আমরা। একেবারে কম দেখা গেলে বলি 1, না দেখা গেলে 0। 3 নম্বর একেবারে সমান, যে আর্টারি থেকে ডাই দিলাম অন্য আর্টারিতে, যেটা কোলাটারাল দিয়ে ভিজুয়ালাইজ, সে আর্টারি খুব সুন্দর একেবারে নর্মালি দেখা যাচ্ছে। A reopacification segment as dense as the feeding vessels and the filling rapidly, তখন আমরা বলি গ্রেড 3 কোলাটারাল। কমন করোনারি অ্যানোমেলিস, আমরা কিছু অ্যানোমেলিস আমরা খুঁজে পাই, যেমন হচ্ছে লেফট হ্যান্ড করোনারি অরিজিনেট ফ্রম দ্য রাইট সাইনাস অফ ভালসালভা থেকে অরিজিন নিচ্ছে, রাইট করোনারি সাইনাস থেকে। আবার দেখা যায় রাইট করোনারি সাইনাস অরিজিনেট ফ্রম দ্য লেফট সাইনাস অফ ভালসালভা, যেখান থেকে লেফট করোনারি আর্টারি সেখান থেকে রাইট আসছে, যেখান থেকে রাইট আসার কথা সেখান থেকে লেফট মেইন করোনারি আর্টারি অরিজিন হচ্ছে। The right coronary artery originate above the sinus of Valsalva, মানে উপর হাই আপ, আমরা বলি না উপর থেকে অরিজিন নিচ্ছে আরসি, অনেক সময় লো আপ নিচের থেকে অরিজিন নেয়, কখনো কখনো অ্যান্টেরিয়র ওয়াল থেকে অরিজিন নিতে পারে রাইট কর্নারি আর্টারি। তারপর এলইডি অরিজিনেট ফ্রম দ্য রাইট সাইনাস ভালসালভা, শুধু এলইডি রাইট থেকে আসছে। তারপর হচ্ছে কি এলইডি L6 অরিজিনেট সেপারেট ওস্টিয়াম, আলাদা আলাদা ওস্টিয়ামের মাধ্যমে অরিজিন নিতে পারে L6 এবং এলইডি। তারপর দেখেন অনেক কিছু আমরা পাই, যেমন এরকম সাদা যদি কিছু পাওয়া যায় কর্নারের ভিতরে তখন আমরা চেষ্টা করি থাম্বাস, থ্রম্বাস। তারপর হচ্ছে টর্সোসিটি, অনেক সময় দেখা যায় এমন টর্সোস করোনারি যে এর ভিতরে ইন্টারভেনশন করা খুব ডিফিকাল্ট হয়, টর্সোসিটিও বোঝা যায়। তারপর ডিসেকশন, দেখেন সাদা ফ্ল্যাপ মাঝখানে, দিস ফ্ল্যাপ যদি থাকে তখন আমরা ধরে নিই যে এখানে ডিসেকশন আছে। নেক্সট হচ্ছে ব্রিজিং, মায়োকার্ডিয়াল ব্রিজ থাকে, দেখেন সিস্টলের সময় চিকন হয়ে গেল ন্যারো, ডায়াস্টলের সময় কোনো ন্যারোইং নেই। যদি এরকম সিচুয়েশনে ডায়াস্টলের সময় নর্মাল, সিস্টলের সময় তখন বুঝতে হবে যে এর উপর দিয়ে একটা মাসেল ফাইবার চলে গেছে, তাকে আমরা মার্কেটের ব্রিজ বলি। তারপর হচ্ছে কর্নারি এনিরিজম, দেখবেন এরকম ডাইলেটেড পোর্শন থেকে কর্নারি আর্টারি, তখন তাকে আমরা কর্নারি আর্টারি এনিরিজম আমরা বলি, এরকম এনিরিজমও থাকতে পারে। নেক্সট হলো যে কমপ্লিকেশন, এনজিওগ্রামে কি কি কমপ্লিকেশন। মেজর কমপ্লিকেশন খুবই কম, আনকমন, লেস দেন 1%, 100 জনে একজনের কমন এফেক্ট হতে পারে। মর্টালিটি হচ্ছে 0.1% এবং তারও কম মর্টালিটি। তারপর হলো ভাস্কুলার কিছু কমপ্লিকেশন হয় সাইডে, যে সাইড দিয়ে আমরা পাংচার করি, পাংচার সাইডে অ্যালার্জিক রিয়াকশন হয় কন্ট্রাস্ট এজেন্টের জন্য। তারপর কিডনি ফাংশন খারাপ হয়ে যেতে পারে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কন্ট্রাস্ট ইনজেকশনের জন্য, বেশিরভাগ রাইট কর্নারি আর্টারি থেকে হয়, কোনাল ব্রাঞ্চের জন্য। আর্টারি কর্নারি আর্টারি ডিসেকশন হতে পারে, স্পন্টেনিয়াস ডিসেকশন আমরা বলি। পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হতে পারে, ইমার্জেন্সি কর্নারি স্টেন্টিং এবং বাইপাস করার প্রয়োজন হতে পারে, যেটা হলো কর্নারি আর্টারি ডিসেকশন হয়ে যায়। কমপ্লিকেশনগুলো যদি আমরা সাজাই, যেমন লোকালি আমরা দেখি ওখানে ব্লিডিং হয়, হিমাটোমা, ইনফেকশন, সিডিওনিজম, আর্টেরিওভেনাস ফিস্টুলা ডেভেলপ করতে পারে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম হাতের ক্ষেত্রে হয়। তারপর হচ্ছে করোনারিতে ডিসেকশন, এম্বোলিজম, স্পাজম, এয়ার এম্বোলিজম, ক্লট এম্বোলিজম, স্পাজম, ডিসেকশন এগুলো হতে পারে করোনারি আর্টারিতে। এবং এর ফলে কি মাইগ্রেন ইনফেকশন ডেভেলপ করতে পারে, গ্যামাই হয়ে যায়।
এলভিএফ ডেভেলপ করে। কন্ট্রাস্ট রিলেটেড হচ্ছে আপনার কি কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি হতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন, কনজেস্টিভ হার্ট ফেলিওর, এরিথমিয়া কন্ট্রাস্ট, এক্সারসাইজ ডিসেকশন হতে পারে, যেমন পায়ে হচ্ছে কি ফিমোরাল আর্টারিতে ডিসেকশন হতে পারে। স্ট্রোক হয়, আমরা জানি যে আর্টারির ওয়ালে থ্রম্বাস ক্যালসিয়াম ডিসলস হয়ে স্ট্রোক হতে পারে, ইভেন ডেথ, মারা যেতে পারে অ্যাঞ্জিওগ্রাম করার সময়। নেক্সট হলো করোনারি, যেটা আমরা অ্যাঞ্জিওগ্রাম করি। এই অ্যাঞ্জিওগ্রাম আপনারা দেখবেন যে আমরা যে অ্যাঞ্জিওগ্রাম করি, এছাড়াও সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা যায়, এমআর এর মাধ্যমে, আইবাসের মাধ্যমে আমরা খুব সুন্দর বুঝতে পারি অ্যানাটমিক্যাল। ওসিটি, অপটিক্যাল কোয়ারেন্স টোমোগ্রাফি, অ্যাঞ্জিওস্কোপ, এই সমস্ত ওয়েতেও করোনারি আর্টারি আমরা ভিজুয়ালাইজ করতে পারি। যেমন অ্যাঞ্জিওগ্রাম একটা ওয়ে যেভাবে ভিজুয়ালাইজ করে, এই ধরনের ওয়েতেও আমরা ভিজুয়ালাইজ করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। মোটামুটি শেষ আপনাদের করোনারি অ্যাঞ্জিওগ্রামের